কি দরকার ছিল আমার রাতের ঘুমটা কেড়ে নেওয়ার? এখন না পারছি ঘুমাতে, না পারছি তোমাকে বুকে নিতে। আমার ভাবির ফোনে আমার স্বামীর এমন একটা মেসেজ দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমার নাম সাদিয়া জান্নাত। আমার 2009 সালে বিয়ে হয়। আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিক ভাবে। আমি তখন কেবল অনার্সে ভর্তি হই। স্বামী সহ শ্বশুরবাড়ি সবাই আমাকে অনেক ভালোবাসে। আমার স্বামী ছিল হাই স্কুলের একজন ইংলিশ টিচার। তার স্কুলটা ছিল আমার বাবার বাড়ির অনেক কাছে, তাই বেশিরভাগ সময় সে আমার বাবার বাড়িতেই থাকতো। 2011 সালে আমি কনসিভ করি। আমার স্বামী সহ আমার শ্বশুর বাড়ি, বাবার বাড়ির লোকজন সবাই খুশি হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার 4 মাসে খুব প্রচুর পরিমাণ ব্লিডিং শুরু হয়। ডাক্তার আমাকে একদম বেড রেস্টে থাকতে বলল। তখন আমি আমি আমার বাবার বাড়িতে চলে এলাম। মা, ছোট ভাই আর বড় ভাবি, এই নিয়েই আমাদের সংসার। বাবা অনেক আগেই মারা গেছে। বড় ভাই নৌবাহিনীতে চাকরি করে। আমাদের সংসারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। সবকিছু বেশ সুখেই কাটছিল। আমার ভাবি খুব মিশুক প্রকৃতির ছিল। সবার সাথেই খুব সহজে মিশে যেতে পারত। বেড রেস্টে যাওয়ার পরে স্বামীর সাথে ঘনিষ্ঠ হওয়াটা আমার একেবারে নিষিদ্ধ ছিল। এই নিয়ে আমার স্বামী অনেক ঝামেলা করত, কিন্তু পরে লক্ষ্য করতাম ও বেশ ভালোই আছে। দিন যত যেতে লাগলো তত আমার প্রতি তার অবহেলা বেড়েই চলেছে। ভাবির সাথে হাসাহাসি, ঢলাঢলি খুব বেশি আমার চোখে পড়ছিল। বিষয়টা কেন জানি আমার একদমই ভালো লাগছিল না, কিন্তু তবুও আমি কাউকে বিষয়টা বলিনি। আমার ভাবি খুবই ভালো মানুষ ছিল, আর আমার স্বামীকেও তো আমি অনেকটাই বিশ্বাস করি, আর আমার স্বামীকেও তো আমি অনেক বেশি ভালোবাসি। একদিন মাঝরাতে আমার হঠাৎই ঘুম ভেঙে যায়। দেখি আমার স্বামী পাশে নেই। বাইরে বের হয়ে দেখি সিঁড়ির পরে সে ফোন টিপতেছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনি না ঘুমিয়ে এখানে কি করতেছেন? সে আমাকে বলল, আসলে আমার ঘুম আসছিল না, তাই একটু বাইরে আসছি। একদিন আমার স্বামীর একটা গেঞ্জি খুঁজে পাচ্ছিলাম না। তারপর দেখলাম ভাবি তার রুম থেকে গেঞ্জিটা এনে আমাকে দিল। আমি ভাবলাম হয়তো ছাদ থেকে কাপড় আনার সময় ভাবির কাপড়ের সাথে মিশে গিয়েছিল। কোনো কিছুর দরকার পড়লে আমার স্বামী আমার ভাবির নাম্বারেই ফোন দিত। আমি পাশে থাকলে আমার ভাবি ফোনটা আমার কাছেই দিত। কি যেন একটা মনে করে ভাবি আমার কাছে সেদিন ফোনটা দিয়ে কি যেন একটা কাজে চলে গেল। আমি সেদিন সুযোগ পেয়ে ভাবির ইনবক্সটা চেক করলাম, আর সেটাই ছিল আমার সবচেয়ে ভুল। সেখানে দেখলাম আমার হাজবেন্ডের মেসেজটা এরকম ছিল, কি দরকার ছিল আমার রাতের ঘুমটা কেড়ে নেওয়ার? এখন না পারছি ঘুমাতে, না পারছি তোমাকে বুকে জড়িয়ে রাখতে। মেসেজটা দেখে আমার পায়ের তলার মাটি সরে গেল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আমার দুনিয়াটা এলোমেলো হয়ে যায়। আমি বারবার নাম্বারটা মেলাচ্ছিলাম। এটা সত্যি আমার হাজবেন্ডের মেসেজ তো না, এটা আমার হাজবেন্ডেরই নাম্বার। এটা দেখে আমার পুরো প্রেসার বেড়ে গেল, আমার শ্বাসকষ্ট বেড়ে গেল। আমার মা আমাকে দেখে চিৎকার করতে লাগলো, কে কোথায় আসো, আমার মেয়েটা এমন করছে কেন? আমার ভাবি সহ সবাই দৌড়ে এলো। আমার হাজবেন্ডকেও খবর দেয়া হলো। খুব তাড়াতাড়ি স্কুল থেকে ছুটি নিয়ে বাসায় চলে এলো। আমি কাউকেই কোনো কিছু বলতে পারছি না। রাতের বেলা আমার হাজবেন্ড আমাকে বলল, আচ্ছা তোমার হঠাৎ করে কি এমন হলো? সকালে তো সবকিছু ঠিকই ছিল। আমি কোনো উত্তর দিলাম না। রাগে ঘৃণায় অন্যদিকে ফিরেই ঘুমিয়ে পড়লাম। রাত বাজে তখন 2টা। হঠাৎ দেখি আমার স্বামী আমার পাশে নেই। টর্চ লাইটটা দিয়ে সারা জায়গায় খুঁজতে শুরু করলাম। খেয়াল করলাম পুকুরঘাট থেকে আমার স্বামীর কণ্ঠ ভেসে আসছে। মনে হচ্ছে ও কারোর সাথে ফোনে কথা বলছে। আমি মান সম্মানের ভয়ে আর কিছুই বললাম না। আমি কত বোকা ছিলাম। ভাবতাম এইসব যদি সবাই জানতে পারে, ভাই ভাবি যদি জানতে পারে, ভাই ভাবিকে অনেক মারবে। কিন্তু দিন যত যেতে লাগলো তত ওদের লীলা খেলাও বাড়তে লাগলো। ওদের লীলা খেলাও অন্য মানুষদের চোখেও পড়তে লাগলো। এই দিন ভাবি বলল, ভাবি নাকি তার বাবার বাড়িতে যাবে। মা বলল, তুমি আমার ছোট ছেলেটাকে নিয়ে যাও। ভাবি কিছুতেই নিয়ে যেতে রাজি হলো না, সে নাকি একাই যাবে। এদিকে আমার স্বামীরও সারাদিন কোনো খোঁজ নেই। বুঝতে আর বাকি রইল না আমার স্বামী সারাদিন আজ আমার ভাবির সাথে আছে। এইদিকে আমার ছোট ভাই এসে বলল, দুলা ভাই আজ স্কুলে যায়নি। কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। রাতের বেলা আমাদের এক প্রতিবেশী আমার কাছে এসে বলল, আচ্ছা জামাই কি আমাদের বৌমাকে নিয়ে শহরে গেছে? কথাটা শোনার পরে বিষয়টা আমার কাছে আরো পরিষ্কার হয়ে গেল। রাত বাজে তখন 2টা। আমার স্বামী বাসায় আসলো। মা জিজ্ঞেস করলো, ভাত বাড়া আছে টেবিলে, খেয়ে নাও। আমার হাজবেন্ড তখন উত্তর দিলেন তিনি নাকি তার কোন স্টুডেন্টের বাসায় থেকে খেয়ে এসেছেন। আমি ওনার ফোনটা হাতে নিলাম আর বললাম, আপনি কোন স্টুডেন্টের বাসা থেকে খেয়ে এসেছেন শুনি? সেই স্টুডেন্টের কাছে একটা কল দেন তো আমি শুনি। আমার এই কথা শুনে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। উনি আমাকে বলল, এখন তো অনেক রাত, কালকে ফোন দেব। আমি কাঁদতে কাঁদতে ওনাকে বললাম, আপনি আমার ভাইয়ের মান সম্মানটা খায়েন না। আমার এমন কান্না দেখে উনি আমাকে বলল, কি হয়েছে তোমার, এত কাঁদছই বা কেন? এদিকে আমার শ্বশুর বাড়ি থেকে সবাই আমাকে দেখতে আসলো, আর আমার ভাবি আমার স্বামীর ফোনে সমানে ফোন দিয়ে যাচ্ছে। আমি পাশে থাকাতে আমার স্বামী ফোনটা কেটে দিল, আর আমার স্বামী বুঝতে পেরে গিয়েছিল যে তাদের কুকীর্তিটা আমি জেনে গিয়েছি। 10 দিনের মতো আমাদের দিনটা ভালোই কাটছিল। ও মা, সকালে
হতে না হতেই দেখি আমার ভাবি বাড়িতে এসে হাজির। ভাবি আমার স্বামীর দিকে রাগি রাগি চোখে তাকাচ্ছে, আর আমার স্বামী ওকে পাত্তাও দিচ্ছে না। ওদিকে আমার ভাবি তো রেগে মেগে আগুন। বাচ্চার চেকআপের জন্য এদিন আমি শহরে গিয়েছিলাম। ওইদিন আসতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল। ননদের বাসাটা একদম শহরের দিকে। ননদ বলল, আজকের রাতটা আমাদের এখানেই থেকে যাও। মনটা আজ আমার ভীষণ ছটফট করছে। দেখলাম বড় ভাইয়া কল করেছে। কল করে বড় ভাইয়া বলল, সকাল হলেই খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাবি তুই। আমি পরের দিন সকালেই বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি সবকিছুই স্বাভাবিক। আমার স্বামীও স্কুলে চলে গেল। তারপর আমার এক বাড়ির পাশের প্রতিবেশীর কাছ থেকে জানতে পারি কাল রাতে পুকুর ঘাটে আমার স্বামীকে আর ভাবিকে একসাথে হাতে নাতে ধরেছে। ওরা নাকি পুকুর ঘাটে আপত্তিকর অবস্থায় ছিল। আর যেই প্রতিবেশী দেখেছে সেই প্রতিবেশী নাকি আমার ভাইয়াকে কল করে সবকিছু জানিয়েছে। ভাইয়ার সাথে ওই প্রতিবেশীর খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাই পরের দিন সকালেই ভাইয়াও বাড়িতে চলে আসে। ভাইয়া বাড়িতে এসে ভাবির সাথে প্রচুর চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। ভাবিও চিৎকার করে বলে সে নাকি ভাইয়ার সাথে আর সংসার করবে না। তখনই সিদ্ধান্ত হয় আমার পরিবার আর আমার শ্বশুর বাড়ির পরিবার একসাথে বসবে। ওই সালিশের সিদ্ধান্ত হয় যতদিন আমি আমার বাবার বাড়িতে আসি ঠিক ততদিন আমার ভাবিও তার বাবার বাড়িতে থাকবে। আর ভাইয়া যখন ডিভোর্স দিতে চায় ভাবির বাবা ভাইয়াকে ডিভোর্স দিতে দেয় না। দেখতে দেখতে আমার 9 মাস হয়ে গেল। আমি প্রচন্ড শারীরিক অসুস্থতায় ভুগছিলাম। প্রেশার প্রচুর হাই ছিল, সেই সাথে ডায়াবেটিস। এমার্জেন্সি ভাবে আমার সিজার করানো হয়। সিজারিয়ান সেকশনের মাধ্যমে আমার একটা মেয়ে হয়, কিন্তু আমার মেয়েটাকে একবারও আমার স্বামী দেখতে এলো না। মা এসে আমাকে জানালো আমার ভাবি নাকি আমার স্বামীর সাথে পালিয়ে গিয়েছে। এদিকে স্বামী নিয়ে মানসিক যন্ত্রণা, তারপরে শারীরিক অসুস্থতা, আর এদিকে সিজারের ব্যথায় সবকিছু আমি আর কাটিয়ে উঠতে পারছি না। প্রচন্ড কান্নায় ভেঙে পড়লাম আমি। সমানে আমার স্বামীকে ফোন করে যাচ্ছি, আমার স্বামীর ফোন বন্ধ। প্রায় 20 দিন পরে আমার শাশুড়ির কাছে আমার স্বামী ফোন দেয়। আমার শাশুড়ি তার ছেলেকে বোঝায় তুই তাড়াতাড়ি চলে আয়, নইলে সাথী মরে যাবে। পরের দিন মাগরিবের সময় আমার নাম্বারে ফোন দেয়। ফোনটা রিসিভ করে আমি চিৎকার করে কান্না করতে করতে বলি তোর বাচ্চা তুই নিয়ে যা, আর আমি আমার জীবনটা শেষ করে দেব। আমি আর তোর সংসার করতে চাই না। সে কিছুই বলল না, লাইনটা কেটে দিল। পরের দিন ভাইয়া চাকরিতে যাওয়ার সময় আমার মাথায় হাত রেখে বলল, শোন বোন, তোর এই ভাই যতদিন আছে ততদিন তোকে কষ্ট পেতে হবে না। তুই তোর পড়াশোনাটা চালিয়ে যা, আর কোনো কিছু নিয়েই চিন্তা করিস না। তুই তোর নিজের খেয়াল রাখিস। আমি গেলাম। আমার মেয়ের নাম রাখা হলো সানিকা। একে একে 3 মাস কেটে গেল, আর আমিও বেহায়ার মতো স্বামীর সাথে যোগাযোগ করি। একটুখানি স্বামীর সাথে কথা বলার জন্য মনটা যেন ব্যাকুল হয়ে থাকে। এদিকে আমার স্বামীও আমাকে জানায় সে নাকি আমার সাথে সংসার করতে চায়। আর মেয়ের কথা চিন্তা করেও আমি সিদ্ধান্ত নেই যে আমি তার কাছে আবারও ফিরবো। আমার হাজবেন্ড সবসময় ফোন করে আমার কাছে জানতে চায় আমি কবে যাব। সে নাকি আমাদের জন্য বাসাও ঠিক করে ফেলেছে। মা আর ভাইয়ার চোখ ফাঁকি দিয়ে আমি মিথ্যা মরিচিকার পিছনে ছুটে যাই। আমি ফোন দিতে সে আসলো। আমাকে দেখে আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না। আমাকে নিয়ে সে সেই ভাড়া বাসায় ওঠে। এখানে এসে দেখি অন্যরকম জীবন। এখানে 5টা পরিবার একটা বাথরুম ব্যবহার করে, একটা কিচেন ব্যবহার করে। একদম বস্তির মতো একটা জায়গা, ছোট্ট একটা রুম। নারায়ণগঞ্জের এক টেস্টার মিলে সে চাকরি নিয়েছে। হঠাৎ 15-20 দিন পর সে ফোন ধরছে না, বাসায়ও আসছে না। অচেনা অজানা একটা জায়গায় এসেছি। কার কাছে গিয়ে খুঁজবো, কার কাছে গিয়ে তার কথা জিজ্ঞেস করব। হঠাৎ রাত 12টায় আমাকে ফোন দিয়ে বলল তুমি ঘুমিয়ে পড়ো, অফিসে একটু কাজের চাপ আছে তো আমি সকালে ফিরবো। এটা বলেই সে ফোন রেখে দিল। পরের দিন সে বাসায় আসেনি। একটানা 7 দিন পর সে অনেকগুলো বাজার সদাই নিয়ে তারপর বাসায় আসলো। একদিন আমি ভয়ে ভয়ে মাকে ফোন দিই। মা আমাকে কাঁদতে কাঁদতে জানায় তুই কি এখনো বেঁচে আছিস মা? তোর ভাবি তোর স্বামীর সাথে নারায়ণগঞ্জেই আছে। এলাকার লোকজনে নাকি মাকে জানিয়েছে। এই কথাটা শোনার পর আমি যেন আর আমার মধ্যে ছিলাম না। হঠাৎ একদিন আমার ভাবি আমার বাসায় আসে। দরজা খুলে দেখি আমার ভাবি ভেতরে ঢুকে আমার চুলের মুঠিটা ধরে বলল কুত্তার বাচ্চা, কোথায় আমার স্বামীকে লুকিয়ে রেখেছিস তাই বল আগে, বের করে দে আমার স্বামীকে। তুই আমার স্বামীকে কেড়ে নিয়েছিস। এদিকে আমার স্বামী আসে, এসে ভাবিকে মারতে লাগে আর বলতে থাকে তোর কারণেই আমার সংসারটা নষ্ট হয়েছে। আমাদের চিৎকার চেঁচামেচিতে পুরো বাড়িতে লোকজন ভরে যায়। তখনই আমার ভাবি ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে আমার স্বামী আমাকে অনেক হাসাচ্ছিল। তারপর বলে উঠলো চলো আমরা কোথাও বেড়াতে যাই। ওই দিন সারাদিন আমরা ঘোরাঘুরি করি। রাতে রেস্টুরেন্টে খাওয়ার পর আমার স্বামী আমাকে বলল তার এক বন্ধুর বাসায় আমাকে নিয়ে যাবে। এই কথা বলে 3তলা একটা ভবনের ফ্ল্যাটে আমাদেরকে নিয়ে যায়। সেখানে একটা মহিলার সাথে আমাকে পরিচয় করিয়ে দেয় আর বলে এটা আমার বন্ধুর বউ, এনার সাথে একটু গল্প করো, আমি আসছি। একটা ছোট্ট মেয়ে এসে আমার মেয়েটাকে নিয়ে গেল। বলল ওর সাথে নাকি খেলা করবে। এই ফ্ল্যাটে সব মেয়ের সংখ্যাই বেশি। কেমন যেন নোংরা অদ্ভুত পোশাক পরে সবাই হাঁটাহাঁটি করছিল।
আমার একদমই ভালো লাগছিল না। কিছুক্ষণ পর একটা মহিলা আসলো, আমি তাকে জিজ্ঞেস করলাম আমার মেয়ে কই। উনি উত্তর দিলে ওই রুমে আছে। আমি আমার মেয়েটাকে দেখতেই ওই রুমের দিকে গেলাম। কে যেন ভেতর থেকে দরজাটা জোরে ধাক্কা দিয়ে লাগিয়ে দিল। কিছুক্ষণ পর একজন মহিলা এসে আমাকে বলল, তোমাকে 2 লক্ষ টাকার বিনিময়ে এখানে বিক্রি করে দেওয়া হয়েছে, বেশি ভূমিকা না করে তৈরি হয়ে যাও। আমার আর বুঝতে বাকি রইল না আমার স্বামী আমাকে খারাপ জায়গায় 2 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিল, কিন্তু আমার মেয়ে কোথায়। চট করে আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমার কাছে ফোন ছিল, আমি ফোন করলাম আমার ভাইয়ার কাছে। ভাইয়া আমার কথাগুলো শুনে কান্নায় ভেঙে পড়লো আর আমাকে বলল, তুই কোনোভাবেই ফোনটা হাতছাড়া করিস না। ভাইয়া সকাল হতে না হতেই পুলিশ নিয়ে এই বাড়িতে চলে এলো। ফোনটার ওছিলায় সেইবার আমাকে জাহান্নাম থেকে আল্লাহ আমাকে মুক্তি দিয়েছে। পরে পুলিশ ওদেরকে রিমান্ডে নিয়ে যায়। পরে জানতে পারি আমার মেয়েটাকে নাকি ওরা বিদেশে পাচার করে দিয়েছে। আমার কলিজার টুকরাটাকে হারিয়ে আমি এখন পাগল প্রায়।